গোপন সামরিক ঘাঁটি আর মিশরের হুঁশিয়ারি, ইসরায়েল ঘিরে শঙ্কার মেঘ। ইসরায়েলের সীমান্তে হঠাৎই উঠেছে এক ঝড়। খবর ছড়িয়ে পড়েছে মিশর নাকি গোপনে তৈরি করছে সামরিক ঘাঁটি, প্রসারিত করছে ইয়ার্ড স্ট্রিপ, মাটির নিচে বানাচ্ছে রহস্যময় অবকাঠামো। আর এতে কেঁপে উঠেছে তেল আবিব। প্রশ্ন জেগেছে, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে কি নতুন কোনো চাল চালতে যাচ্ছে আরব রাষ্ট্রগুলো? চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই প্রস্তুতিকে 1979 সালের শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। তাদের দাবি, কায়রো সীমান্তে ভয়াবহভাবে সেনা জমা করছে। ভূগর্ভস্থ নতুন স্থাপনায় কি আছে তার ব্যাখ্যা এড়িয়ে যাচ্ছে মিশর। ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহ করছেন এগুলো হয়তো যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি অবকাঠামো। তেল আবিবে আতঙ্ক এতটাই বেড়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জেরুজালেমেই হয়েছে সেই বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির গ্যারান্টর হিসেবে এখন চাপে আছে। ইসরায়েল চাইছে তারা যেন কায়রোর উপর চাপ প্রয়োগ করে। একজন ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে সরাসরি বলেছেন, মিশর যা করছে তা অত্যন্ত গুরুতর। কিন্তু অন্যদিকে কায়রো সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। মিশরের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব ভিত্তিহীন। এমনকি তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনও সম্প্রতি কোনো উদ্বেগের কথা কায়রোকে জানায়নি। তবে পর্দার আড়ালে অন্য ছবি আঁকা হচ্ছে। ইসরায়েলের ভয়, গাজা থেকে যদি শরণার্থীদের ঢল নামানো হয় তাহলে সেই বোঝা গিয়ে পড়বে সিনাই উপদ্বীপে। আর এটি মিশরের জন্য অগ্রহণযোগ্য। তারা আগেই বলেছে, গাজার মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হলে সেটা হবে তাদের জন্য একেবারে রেড লাইন। কাহিনী এখানেই শেষ নয়। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর আরব রাষ্ট্রগুলোর অবস্থান আরও কঠোর হয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন রুখতে হবে, নইলে এই আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। মঞ্চ যেন সাজানো। একদিকে ইসরায়েলের আতঙ্ক, অভিযোগ আর মার্কিন হস্তক্ষেপের চেষ্টা, অন্যদিকে মিশরের অস্বীকার অথচ রহস্যময় সামরিক প্রস্তুতির গুঞ্জন। আকাশে ভেসে বেড়াচ্ছে যুদ্ধ বিমানের ছায়া, মাটির নিচে লুকানো অজানা টানে। প্রশ্ন একটাই, এ কি কেবল প্রতিরক্ষা, নাকি আরব দুনিয়া ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো সামরিক ঢেউ তুলতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের বাতাস আজ ভারী, উত্তেজনায় ঠাসা। ইসরায়েল দৌড়ে যাচ্ছে ওয়াশিংটনের দ্বারে, মিশর বলছে কিছু হয়নি, অথচ সীমান্তে তৈরি হচ্ছে অজানা ঘাঁটি। ইতিহাসের মঞ্চে আরেকটি বিস্ফোরণের আগাম সুর বাজছে কিনা তা নিয়েই দুলছে দুনিয়া। যুদ্ধের ছায়া, গাজার সীমান্তে মিশরের অগ্নিঝরা হুঁশিয়ারি। গাজার আকাশে এখনো ধোঁয়া, রাস্তায় নীরবতা। এমন এক সময়েই প্রতিবেশী মিশর হঠাৎই তুলেছে তলোয়ার। সীমান্তে গর্জে উঠছে সামরিক প্রস্তুতির ঝাঁক। প্রশ্ন একটাই, ইসরায়েল কি এবার আরব দানবকে জাগিয়ে তুলল? ইসরায়েলের গোপন পরিকল্পনা নিয়ে কায়রোতে চলছে অস্থিরতা। শোনা যাচ্ছে তেল আবিব গাজাবাসীদের দমিয়ে দক্ষিণে ঠেলে দিতে চাইছে। সেই দক্ষিণ মানেই মিশরের সিনাই। আর এখানেই মিশরের রক্ত গরম হয়ে উঠেছে। কায়রো সাফ জানিয়ে দিয়েছে, গাজার মানুষের জোরপূর্বক স্থানান্তর একটি রেড লাইন। এই লাইন পেরোলে মিশরের তরবারি নামবে ঝলসে দেয়া বজ্রের মতো। হিজবুল্লাহ ঘনিষ্ঠ লেবানিজ দৈনিক আল আখবার রিপোর্ট করেছে, মিশর শুধু কথা বলছে না, সৈন্য, অস্ত্র আর যুদ্ধ বিমান তৈরি রাখা হয়েছে। সংকট বাড়লে সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েন হবে। সিনাইয়ের আকাশে ভেসে উঠবে যুদ্ধ বিমান। প্রস্তুতির প্রতিটি ধাপে যেন ইসরায়েলকে বলা হচ্ছে, থেমে যাও, নয়তো আসবে ঝড়। একজন মিশরীয় সামরিক কর্মকর্তা আল আখবারকে জানিয়েছেন, নির্দেশ স্পষ্ট, ফিলিস্তিনিদের দিকে গুলি নয়। এর মানে মিশরের অস্ত্র শত্রু নয়, মানবতার পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যদি গাজাবাসীদের তাড়ানোর চেষ্টা হয়, প্রতিক্রিয়া আসবে মানবিক আইন মেনে, কিন্তু বজ্রাঘাতের মতো কঠোর। ইসরায়েলও নিশ্চুপ নেই। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক তৎপরতা দেখে আতঙ্ক চেপে ধরেছে তেল আবিবকে। অভিযোগ উঠেছে, কায়রো সীমান্তে ভয়ঙ্করভাবে সেনা জড়ো করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাকি বিষয়টি সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তুলেছেন। এ যেন এক লুকোচুরি খেলা। মিশর বলছে প্রতিরক্ষা, ইসরায়েল বলছে আক্রমণের প্রস্তুতি। গল্পে আরও এক টুইস্ট। ইসরায়েল দাবি করছে মিশর নতুন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি বানাচ্ছে, যার ভেতরে কি আছে সে বিষয়ে তারা স্পষ্ট কোনো জবাব দিচ্ছে না। ক্ষেপণাস্ত্র লুকানো আছে কিনা তার প্রমাণ নেই, তবুও সন্দেহে অস্থির ইসরায়েল। এদিকে কায়রোর বার্তা স্পষ্ট, গাজাবাসীদের গণস্থানান্তর মেনে নেবে না। তারা কাউকে ঢুকতে দেবে না, কাউকে ঠেলে বেরো করবে না।
মানবিকতার নামে যে চক্রান্ত, মিশর সেটাকে আগেই রুখে দেবে। সিনেমার মতো দৃশ্য আঁকা যায়, এক পাশে ইসরায়েলের গর্জন, অন্য পাশে মিশরের প্রতিশোধী দৃষ্টি, সীমান্তে সৈন্য সারি, আকাশে প্রস্তুত যুদ্ধ বিমান। গাজা যেন দাবার বোর্ড, কিন্তু এবার খেলোয়াড়রা শুধু ইসরায়েল আর হামাস নয়, প্রবেশ করেছে মিশরের মতো আঞ্চলিক দৈত্য। ইতিহাস সাক্ষী, আরব রাষ্ট্রগুলো অনেক সময় নীরব থেকেছে, কিন্তু এবার মিশর ভিন্ন সুর তুলছে। একদিকে মানবিকতার দাবি, অন্যদিকে সীমান্ত রক্ষার শপথ। ফলে সমীকরণ একেবারে বদলে যাচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, ইসরায়েল কি গাজার পরিকল্পনায় এগোবে, নাকি মিশরের সতর্কতা শুনে পিছিয়ে যাবে? যুদ্ধের ছায়া যত ঘন হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের মাটি কাঁপছে অজানা পরিণতির অপেক্ষায়। সর্বাত্মক যুদ্ধের কিনারায় তুরস্ক ও ইসরায়েল। ফিলিস্তিনের গাজা, লেবানন, ইরান, ইয়েমেনে ধারাবাহিকভাবে হামলার পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর আঙ্কারায় উদ্বেগ বাড়ছে। তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন তুরস্কও রয়েছে সতর্ক অবস্থানে। ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আজ কাতার, কাল তুরস্ক। এর জবাবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে, তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ভূমধ্য সাগরের বাতাসে বারুদের গন্ধ, সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে ইসরায়েল, আর অপর প্রান্তে প্রস্তুত তুরস্ক। ইতিহাস যেন আরেকবার নতুন করে লিখতে চাইছে। ইসরায়েল সম্প্রতি সাইপ্রাসে পাঠিয়েছে ভয়ঙ্কর বারাক MX প্রতিরক্ষা ব্যবস্থা। লিমসলের বন্দরে দেখা গেছে চালানের ভাণ্ডার, যেখানে রাখা এই সিস্টেমের যন্ত্রাংশ। এই প্রযুক্তি 150 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। বিশ্লেষকদের মতে শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্য সাগরে এটি তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু টুইস্ট এখানে, আঙ্কারা আজকের তুরস্ক আর আগের মতো দুর্বল নেই। তারা উত্তর সাইপ্রাসে স্থাপন করেছে শক্তিশালী ড্রোন ঘাঁটি। দ্বীপের উত্তরাংশে মোতায়েন করা হয়েছে 3 শতাধিক ট্যাঙ্ক ও শত শত সাঁজোয়া যান। প্রেসিডেন্ট এরদোয়ান সেনাবাহিনীকে ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তুরস্ক প্রদর্শন করেছে তাদের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক সাইবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আরেকটি দৃশ্যপট স্পষ্ট, ইসরায়েল ও সাইপ্রাস মিলে যে প্রতিরক্ষা জোট করছে, তুরস্ক তার মোকাবিলায় মাঠে নামছে একেবারে খোলাখুলি। আঙ্কারা বলছে, সাইপ্রাসে যত প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হোক, তা তাদের ড্রোন, মিসাইল ও বিমান শক্তির সামনে টিকতে পারবে না। কারণ এই ভূমি 1974 সাল থেকেই সংঘাতের কেন্দ্র, আর আজও তার ছায়া মুছে যায়নি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ তুরস্ককে উস্কানি দেওয়ার সমান। যদি একটিমাত্র ভুল পদক্ষেপও ঘটে, তবে তা ভয়াবহ আকার নিতে পারে। এই সংঘাত সীমান্তের ভেতরে আটকে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। শরণার্থী স্রোত, জ্বালানি সংকট, সামরিক জোটের দ্বন্দ্ব, সবকিছুই জড়িয়ে পড়বে এই অগ্নিসংঘাতে। যুদ্ধ যদি শুরু হয়, তবে সেটি কেবল আকাশ বা সাগরে সীমাবদ্ধ থাকবে না। ইতিহাসের পাতায় আরেকটি রক্তাক্ত অধ্যায় যুক্ত হবে। তুরস্ককে আঘাত করার মানে হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই সতর্কবার্তাই এখন দিচ্ছেন বহু বিশেষজ্ঞ। আর আঙ্কারার কণ্ঠে শোনা যাচ্ছে অটল বার্তা, যে আগুন জ্বালাবে সেই আগুনেই দগ্ধ হবে। বিগত কয়েক মাস ধরেই ইসরায়েলি মিডিয়াগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করে আসছে। বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ পরবর্তী সিরিয়ায় দেশটির পুনর্গঠনে ভূমিকা, এই বিষয়গুলোকে ইসরায়েলি বিশ্লেষকরা নতুন হুমকি হিসেবে বর্ণনা করছেন। কাতারে হামলার পর তুরস্কের মধ্যে আরেকটি শঙ্কা জন্মেছে, তা হলো ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর। কারণ কাতার মেজর নন ন্যাটো অ্যালাই হলেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি। সিনাই মরুভূমিতে গর্জে উঠল চীনা ক্ষেপণাস্ত্র, মিশরের সতর্কবার্তা ইসরায়েলকে। মরুভূমির উত্তপ্ত বাতাসে হঠাৎই ভেসে উঠেছে গর্জন। না, এটা কোনো প্রাকৃতিক ঝড় নয়। সিনাই উপদ্বীপে এবার নাকি দাঁড়িয়ে গেছে চীনের তৈরি ভয়ঙ্কর HQ-9B ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যেন যুদ্ধের মেঘ জমে উঠছে, আর সেই ঝড়ের কেন্দ্রে আজ মিশর। ইসরায়েল যখন গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে, ঠিক তখনই আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর
মিশর মোতায়েন করেছে এই HQ-9B সিস্টেম। যদিও খবরটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে সত্যি হলে এর প্রতীকী অর্থই সবচেয়ে বড়। 1967 সালের 6 দিনের যুদ্ধ মনে করিয়ে দেয় এই পদক্ষেপ, যখন ইসরায়েল দখল করেছিল সিনাই, পশ্চিম তীর ও গোলান মালভূমি। পরে 1979 সালের শান্তি চুক্তির মাধ্যমে সিনাই ফেরত পায় মিশর। সেই চুক্তিতে ভারী সামরিক উপস্থিতি সীমিত রাখা হয়েছিল। তাই এবার মিশরের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, বরং ইতিহাসের পাতায় নতুন এক মোড়। টুইস্ট লুকিয়ে আছে কূটনীতিতে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আফতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, গাজা থেকে যদি জোর করে মানুষকে সিনাইতে ঠেলে দেওয়া হয়, তবে সেটাই হবে মিশরের নিরাপত্তার জন্য রেড লাইন। আর সেই সতর্কবার্তার পরপরই HQ-9B মোতায়েনের খবর প্রকাশ্যে আসে। এটি নিছক কাকতালীয় নয়, বরং স্পষ্ট এক সংকেত। ইসরায়েলের সাম্প্রতিক হামলা কাতারের ওপর শুধু আন্তর্জাতিক আইন ভঙ্গই করেনি, বরং মিশরকে ভাবিয়েছে ভবিষ্যৎ নিয়েও। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, ইসরায়েলের এই অযাচিত আচরণ শান্তি চুক্তিগুলোকে ভেঙে ফেলছে, আর এর পরিণতি হবে ভয়াবহ। HQ-9B কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়। এটি একসঙ্গে 8 থেকে 10টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর পাল্লা 260 কিলোমিটার পর্যন্ত। যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম। বিশেষজ্ঞরা একে রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমকক্ষ হিসেবে দেখেন। এখানেই আসল নাটকীয়তা। মিশর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। মার্কিন সাহায্য ও সামরিক সহযোগিতা ছিল তাদের প্রধান ভরসা, কিন্তু একই সময়ে আমেরিকা ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে চলেছে। এই প্রেক্ষাপটে চীনা অস্ত্রের মোতায়েন আসলে এক নতুন ভারসাম্য খোঁজা। কায়রো যেন বিশ্বকে বলছে, আমরা শুধু পশ্চিমের উপর নির্ভর করব না, আমাদের বিকল্প শক্তিও আছে। মিশরের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সোমের ফারাক আগেই জানিয়েছিলেন, HQ-9B ইতিমধ্যেই মিশরের প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এবছরের শুরুতে ইগলস অফ সিভিলাইজেশন 2025 মহড়াতেও প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছিল এই সিস্টেম। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আসলে সরাসরি বার্তা দিচ্ছে ইসরায়েলকে, সীমান্ত যদি লঙ্ঘন করা হয়, তবে প্রতিরোধের জবাব প্রস্তুত আছে। চুক্তি ভঙ্গ না করেও মিশর নিজের শক্তি প্রদর্শন করছে, আর এটি ইসরায়েলের জন্য আসল চাপ। গাজায় যখন রক্ত ঝরছে আর জাতিসংঘ পর্যন্ত গণহত্যার অভিযোগ তুলছে, তখন সিনাই মরুভূমির বুকে দাঁড়িয়ে HQ-9B যেন ঘোষণা করছে, মিশর আর নীরব থাকবে না, আঘাত আসলে প্রতিরোধও আসবে। রাতের আকাশ অন্ধকার, মরুভূমির বুকে হঠাৎ আগুনের রেখা ছুটে গেল, ধোঁয়ার লেজ আকাশ ভেদ করে উঠল, উত্তর থেকে মধ্য ইরান পর্যন্ত দেখা গেল সেই আলোর মহাযাত্রা। মুহূর্তেই ভাইরাল হলো ভিডিও, সারা দুনিয়া শিহরিত। ইরান, অতল সাহসের দেশ, ঘোষণা করল তাদের হাতে এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা, এটি এক সতর্কতা। যারা মনে করেছিল ইরানকে থামানো গেছে, তাদের উদ্দেশ্যে যেন অগ্নি স্মৃতি পাঠালো তেহরান। ইরানি সংসদ সদস্য মোহসেন জাঙ্গানে বললেন, ঈশ্বরের কৃপায় আমরা হাল ছাড়িনি। আমাদের উপর বোমা পড়েছে, পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, তবুও আমরা সমৃদ্ধি ছাড়িনি। ইউরেনিয়াম তুলে নিয়ে শত্রুর হাতে। আর গত রাতেই আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালাম, সফল পরীক্ষা। এর মানে এই অবস্থাতেও আমাদের হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে। শব্দগুলো ছিল বিদ্যুতের মতো, প্রতিটি বাক্য যেন দুনিয়াকে কাঁপিয়ে দিল। তেহরানের আকাশে গর্জে উঠল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি গণমাধ্যম জানালো, সেমনান ঘাঁটি থেকে IRGC এটি উৎক্ষেপণ করেছে। মরুভূমির আকাশ আলোকিত হলো, আর সারা দুনিয়া বুঝল, ইরান শুধু প্রতিরক্ষা করছে না, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে। কয়েক মাস আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ লড়েছিল ইরান। সেসব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে থামালেন যুদ্ধ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা মেরে ভেবেছিলেন তেহরান মাথানত করবে, কিন্তু ভুল করেছিলেন। ইরান মাথানত করেনি, বরং মাথা উঁচু করে এবার আকাশে ছুড়ল ইন্টারকন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্র। মার্কিন চাপ, ইরানের অস্বীকার। ওয়াশিংটন চাইছিল ইরান যেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিল, তারা কোনো শর্তে নয়, নিজেদের নিরাপত্তার অধিকারেই লড়বে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের ভূখণ্ড রক্ষা করতে আমেরিকা বা ইসরায়েলের অনুমতির দরকার নেই। জাতিসংঘ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে অস্বীকার করেছে। 28 সেপ্টেম্বর থেকে ফের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আশঙ্কা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সবাই অভিযোগ তুলছে, ইরান নাকি অতিরিক্ত ইউরেনিয়াম মজুত করেছে। কিন্তু তেহরান জবাব দিয়েছে, তারা চুক্তি ভাঙেনি, বরং পশ্চিমারা রাজনৈতিক ষড়যন্ত্র করছে।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অঙ্গীকার করেছেন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করবে আর যে কোনো বিদেশি আক্রমণের জবাব দেবে। এ যেন রণক্ষেত্রের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র ভেবেছিল পারমাণবিক স্থাপনায় আঘাত করে ইরানের সাহস ভেঙে দেবে, কিন্তু ইরান আকাশের বুক চিরে প্রমাণ করল তাদের সাহস ক্ষেপণাস্ত্রের মতোই বহু দূর পৌঁছাতে পারে। এবার দুনিয়ার প্রশ্ন, এই ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার লেজ কি কেবল পরীক্ষা, নাকি ইসরায়েল আর আমেরিকার উদ্দেশ্যে এক গর্জনময় সতর্কবার্তা? উত্তর লুকিয়ে আছে ইরানের শক্তি, অদম্য সাহস আর আকাশমুখী আগুনের রেখায়। রাতের আকাশে হঠাৎ সাইরেন, তেল আবিব, আশদোদ, আশকেলান সব কেঁপে ওঠে একসাথে। ইসরায়েল গাজায় বোমা বর্ষণ করছে দিনরাত, শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কিন্তু তবুও গাজার মাটি থেকে বেরিয়ে আসছে রকেট। হামাসের হাতে তৈরি রকেটগুলো এখনও ইসরায়েলের গর্ব আয়রন ডোমকে নাড়িয়ে দিচ্ছে। হামাসের অটল বার্তা, ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের টানেল ধ্বংস হয়েছে, ভবন উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু হামাস যেন আরো দৃঢ়। 20 সেপ্টেম্বর ইসরায়েলের এক আক্রমণে 60 জন ফিলিস্তিনি নিহত হয়। একই সাথে ইসরায়েল দাবি করে তারা 2 সপ্তাহে 220টি টাওয়ার ব্লক ধ্বংস করেছে। অথচ ঠিক সেই সময়ই উত্তর গাজা থেকে 2টি রকেট ছুটে আসে আশদোদের দিকে। একটি প্রতিহত করা গেলেও আরেকটি পড়ল খোলা মাঠে। কোনো বড় ক্ষতি হয়নি, কিন্তু বার্তাটা স্পষ্ট, গাজা বেঁচে আছে, প্রতিরোধ থামেনি। জনগণের সংগ্রাম, ইসরায়েলের অনুমান সেপ্টেম্বর থেকে 250,000 মানুষ গাজা শহর ছেড়ে গেছে, কিন্তু হামাস বলছে সংখ্যাটা অনেক কম, মাত্র 3 লাখ। এখনো 9 লাখ মানুষ থেকে গেছে ধ্বংসস্তূপের ভেতরে, তাদের চোখে প্রতিদিন প্রতিরোধের আগুন। হাজার হাজার মানুষ বাধ্য হচ্ছে ঘর ছাড়তে, কিন্তু তাদের ঠোঁট থেকে একটাই শব্দ, ফিলিস্তিন। আন্তর্জাতিক মোড়, ঠিক এই সময়েই বিশ্বমঞ্চে নতুন অধ্যায়। 22 সেপ্টেম্বর 10টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চলেছে। এরই মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা স্বীকৃতির ঘোষণা দিয়েছে। যুদ্ধের আগুনের মাঝেই ফিলিস্তিনের মানচিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। গাজার রাস্তায় ধুলো উঠছে, শিশুরা ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে দৌড়াচ্ছে। দূরে এক যোদ্ধা হাতে রকেট লঞ্চার ধরে দাঁড়িয়ে, চোখে দৃঢ়তা। তেল আবিবে রাজনীতি গর্জন করছে, নেতানিয়াহু ঘোষণা দিচ্ছেন হামাস ধ্বংস হবে, কিন্তু প্রতিবারই আকাশে ফেটে পড়া রকেট যেন বলে ওঠে ধ্বংসস্তূপ থেকেও আমরা লড়ব। গাজার মাটিতে আগুন, কিন্তু সেই আগুনের ভেতরেই জন্ম নিচ্ছে এক নতুন বার্তা। ফিলিস্তিনের গাজায় এখনো বন্দী থাকা জিম্মিদের ছবি প্রকাশ করছে হামাস। এগুলোকে বিদায়কালীন ছবি বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা। হামাসের ভাষ্যমতে, ইসরায়েল যদি গাজা নগরীতে স্থল অভিযান চালিয়ে যায়, তাহলে এই জিম্মিরা বিপদের মধ্যে পড়বে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় 251 জনকে। ইসরায়েলি বাহিনীর তথ্য মতে তাদের মধ্যে 47 জন এখনও গাজায় রয়েছেন, এর মধ্যে 25 জন মারা গেছেন। 7 অক্টোবর থেকেই গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসলামিক ন্যাটো, সৌদি পাকিস্তানের নতুন চুক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন সংকটের মেঘ ঘনাচ্ছে। সৌদি আরব এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। নামমাত্রের নয়, এই চুক্তি এক শক্তিশালী বার্তা বহন করছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার কয়েকদিন পর এই ঘোষণা আসে। হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার সময় কাতার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদ অবস্থিত, পুরো অঞ্চলে উত্তেজনা ছড়ায়। এই হামলার প্রতি যুক্তরাষ্ট্রের মদদ এবং নীরব সমর্থন উপসাগরীয় দেশগুলোর মধ্যে মার্কিন সুরক্ষার উপর বিশ্বাসকে দারুণভাবে নাড়া দিয়েছে। এবার সৌদি আরব আর পাকিস্তানকে একসাথে দেখে এই সংকেত পাঠানো হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে আছি এবং আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত। পাকিস্তান সরকার জানিয়েছে চুক্তিটি আক্রমণাত্মক নয়, এটি কাউকে আক্রমণের আহ্বান জানায় না। তবে চুক্তির আওতাভুক্ত কোনো দেশ আক্রমণ হলে তা সবাইকে আক্রমণ হিসেবে গণ্য হবে। এটি প্রায় ন্যাটোর মতো কাঠামো, যেখানে সম্ভবত প্রতিরক্ষা নিশ্চিত করা হয়। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তির মধ্য দিয়ে রিয়াদের অর্থশক্তি ও ইসলামাবাদের বিশাল পারমাণবিক ক্ষমতার দারুণ মেলবন্ধন হয়েছে। অর্থাৎ ইসলামাবাদকে বিভিন্নভাবে অর্থ সহায়তা দেবে রিয়াদ।
বিনিময়ে প্রয়োজনীয় পারমাণবিক সহযোগিতা নিয়ে রিয়াদের পাশে দাঁড়াবে ইসলামাবাদ। কিন্তু বিষয়টি শুধুই প্রতিরক্ষা নয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করেছেন, প্রয়োজনে রিয়াদ পাকিস্তানের পারমাণবিক ক্ষমতার ব্যবহার করতে পারবে। এই পদক্ষেপ পাঠাচ্ছে এক শক্তিশালী বার্তা, মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল নয়, আমরা নিজেদের শক্তিও ব্যবহার করতে প্রস্তুত। 17 সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এক দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। বিদেশি আক্রমণের ক্ষেত্রে সম্মিলিত প্রতিশোধ গ্রহণের কথাও বলা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন এটি শুধু দুই দেশের মধ্যে সামরিক সংহতির চুক্তি নয়, বরং মার্কিন সমর্থিত ইসরায়েলের জন্য এক সরাসরি বার্তা। ইসরায়েলকে বলা হচ্ছে, যদি আমাদের বন্ধুদের উপর আক্রমণ চালাও, আমরা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। রিয়াদ এখন নিজের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি আরব নিজের সামরিক সক্ষমতা এবং কৌশলগত সমঝোতা দৃঢ় করছে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার অন্তর্ভুক্তি এই কৌশলকে আরও শক্তিশালী করে। বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন প্রতিরক্ষা জোট গড়ে উঠছে এবং এটি শুধু প্রতিরক্ষা নয়, কূটনৈতিক শক্তির প্রদর্শনীয়। হুক, টুইস্ট এবং বার্তা সব মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে যে এই অঞ্চলের নিরাপত্তার সমীকরণ আর আগের মতো থাকবে না। রিয়াদ ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সঙ্গে চুক্তি করার মধ্য দিয়ে তারা কার্যত পারমাণবিক সুরক্ষা বলয়ের নিচে চলে এসেছে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের সম্ভাব্য একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল, সৌদি আরব পাকিস্তানের চুক্তিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। উপসাগরীয় আরব দেশগুলো বলছে, কাতারের 9 সেপ্টেম্বর হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল কার্যত যে কোনো আরব দেশে আগ্রাসন চালানোর হুমকি দিয়ে রেখেছে।